হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। প্রত্যেক দিনের মতো আমি রানা মণ্ডল তোমাদের প্রিয় ক্লাস জিকে অফ দ্য ডে নিয়ে হাজির। আজ ক্লাস নম্বর 13। আমি এখানে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ জিকে সঙ্গে তার ব্যাখ্যা, যেগুলো আপকামিং পরীক্ষা যেমন ডাব্লিউবিসিএস, কেপি, ডাব্লিউপি, রেল, এসএসসি জিডি প্রভৃতি পরীক্ষার জন্য কার্যকরী হতে চলেছে। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমরা উপকৃত হয় তবেই সাবস্ক্রাইব করবে আমাদের ইউটিউব চ্যানেল প্রো লার্নার। আর আমি দাবি দিয়ে বলছি, ডেফিনেটলি ভালো লাগবে, অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, শরণ সিং কমিটি নিচের কোন বিষয়টির সঙ্গে সম্পর্কিত? কেন্দ্র রাজ্য সম্পর্ক, মৌলিক অধিকার, লোকপাল লোকায়ুক্ত, রাজ্যের সংবিধানের মৌলিক কর্তব্যের সংযুক্তি। দেখো এইখানে সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে মৌলিক কর্তব্যের সংযুক্তি। শরণ সিং কমিটি একটা কমিটি। এই কমিটির রিকমেন্ডেশনে বা সুপারিশে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য বিষয়টা যুক্ত হয়। তার কারণ মৌলিক কর্তব্যটা ভারতের মূল সংবিধানে ছিল না। এই শরণ সিং কমিটির রিকমেন্ডেশন বা সুপারিশে এই মৌলিক কর্তব্য বিষয়টা যুক্ত হচ্ছে কোথায়? 51 এ নম্বর ধারাতে। 51 এ নম্বর ধারাতে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? 11টি। আর মূল সংবিধানে এটা ছিল না, তাহলে যুক্ত হচ্ছে কে? শরণ সিং কমিটির সুপারিশে। এই মৌলিক কর্তব্যটা যুক্ত হচ্ছে কবে? 1976 সালে 42তম সংবিধান সংশোধনের দ্বারা। এবং দেখবো 1976 সালে 10টা মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল। কিন্তু আমরা তো জানি মৌলিক কর্তব্য কয়টা? আমরা জানি মৌলিক কর্তব্য তো 11টা। তাহলে বিষয়টা কি? পরবর্তীকালে অর্থাৎ 2002 সালে 86তম সংবিধান সংশোধনেও একটি মৌলিক কর্তব্য যুক্ত হয়। এইভাবে মৌলিক কর্তব্যের সংখ্যা হয়ে দাঁড়ায় 11টি। তারপরে প্রশ্ন দেখো, ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি? এখানে বিভিন্ন অপশন দেওয়া রয়েছে, বেঙ্গল টাইগার, গাঙ্গেয় ডলফিন, ইলিশ, নীলতিমি ইত্যাদি। সঠিক উত্তর হচ্ছে গাঙ্গেয় ডলফিন। ভারতের জাতীয় জলচর প্রাণী হচ্ছে গাঙ্গেয় ডলফিন বা গঙ্গা নদীর শুশুক। এই গঙ্গা নদীর শুশুক হচ্ছে ভারতের অ্যাকোয়াটিক অ্যানিমেল। এই দেখে নাও অ্যাকোয়াটিক অ্যানিমেল কে ইন্ডিয়ার। আর নেক্সট বিষয় দেখে নেবো ভারত সম্পর্কে কিছু বিষয়। ভারতের জাতীয় বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার বা পঞ্জিকা কি? আমরা বর্তমানে দেখো ইংরেজি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আমাদের জীবনযাপনকে বেশি ফলো করছি। এবার এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেমন একটা ক্যালেন্ডার, সেরকম ভারতের জাতীয় ক্যালেন্ডার হচ্ছে শক ক্যালেন্ডার বা শকাব্দ, যেটা কুষাণ সম্রাট কনিষ্ক চালু করেছিলেন। এই শক ক্যালেন্ডার অনুযায়ী প্রথম মাস হচ্ছে চৈত্র, শেষ মাস হচ্ছে ফাল্গুন। যেমনটা আমাদের বঙ্গাব্দে দেখতে পাই, প্রথম মাস হচ্ছে বৈশাখ, শেষ মাস চৈত্র, সেরকম শকাব্দে প্রথম মাস হচ্ছে চৈত্র, শেষ মাস হচ্ছে ফাল্গুন। এটা পরীক্ষাতে দেয়, অবশ্যই মাথা রাখবে। এটা কুষাণ সম্রাট কনিষ্ক এটা স্টার্ট করেছিলেন। আচ্ছা, 2 নম্বর বিষয় দেখো, ভারতের জাতীয় পতাকা গণপরিষদ কর্তৃক কবে গৃহীত হয়? এখানে বিভিন্ন অপশন দেওয়া রয়েছে। সঠিক উত্তর হচ্ছে কি? গণপরিষদ কর্তৃক গৃহীত হচ্ছে ভারতের জাতীয় পতাকা। বর্তমানে যে জাতীয় পতাকাটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে 22শে জুলাই 1947 সালে এই গণপরিষদে এই পতাকাটা গৃহীত হয়। এই পতাকাকে আমরা কি বলছি? আমাদের জাতীয় পতাকা বলা হচ্ছে ত্রিরঙ্গা। জাতীয় পতাকা কি বলা হচ্ছে? তিরঙ্গা বলা হচ্ছে। এটা 22শে জুলাই 1947 সালে ভারতের গণপরিষদে গৃহীত হচ্ছে। আচ্ছা, নকশাটা যেটা তৈরি করেছিলেন পিঙ্গলি ভেঙ্কাই। পিঙ্গলি ভেঙ্কাই একজন ছিলেন, তিনি তৈরি করেছিলেন। আর এই যে কেন্দ্রস্থলে রয়েছে কি দেখো, একটা নীল রঙের অশোক চক্র রয়েছে। এখানে 24টা স্পোক রয়েছে, পরীক্ষাতে পাবে এগুলো কোশ্চেনটা। আর ভারতের জাতীয় পতাকা তিরঙ্গাটা বিশেষত কি জানো? এ দেখো অনুপাতটা দেখো 3:2। এখানে 3:2, তাহলে এদিকে হচ্ছে 3 আর এদিকে হচ্ছে 2, তাহলে এইরকম ভাবে আসছে 3:2। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে যদি উপকৃত হও। তারপরে প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীক হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত মূল অশোক স্তম্ভ অবস্থান কোথায়? আমাদের জাতীয় প্রতীক কি? অশোক স্তম্ভ। এবার বলছে এই যে মূল অশোক স্তম্ভটা, এটার অবস্থান কোথায়? এটার অবস্থান হচ্ছে উত্তরপ্রদেশের সারনাথে। উত্তরপ্রদেশের সারনাথে ওই মূল অশোক স্তম্ভের অবস্থান, তাই না? এই দেখো অশোক স্তম্ভ। এই অশোক স্তম্ভ হচ্ছে ভারতের জাতীয় প্রতীক, যার অবস্থান হচ্ছে উত্তরপ্রদেশের সারনাথ। এটা মানে
ভারতের জাতীয় প্রতীক হিসাবে স্বীকৃতি পাচ্ছে হচ্ছে 26শে জানুয়ারি 1950 সালে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে মানে এই অশোক স্তম্ভে একটা নিচে বিষয় লেখা আছে, দেখো সত্যমেব জয়তে লেখা আছে, তাই না? কি লেখা আছে? সত্যমেবে জয়তে। এই সত্যমেব জয়তে এটা একটা আমাদের ভারতের জাতীয় নীতিবাক্য, তাই না? এই নীতিবাক্যটা হচ্ছে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। আর এই অশোক স্তম্ভ তৈরি করেছিলেন মৌর্য সম্রাট অশোক দ্য গ্রেট। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের জাতীয় নীতিবাক্য এর উপরে দিয়েছিলাম, জাতীয় নীতিবাক্য হচ্ছে সত্যমেব জয়তে। এর উৎস কি? এটা পরীক্ষাতে বারবার দেয়। এর উৎস হচ্ছে কি? মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ হচ্ছে সত্যমেব জয়তের উৎস। এটা আমাদের ভারতের বর্তমানে নীতিবাক্য, তাই তো? নেক্সট প্রশ্ন দেখো, বলছে নিচে উল্লেখিত কোন ভাইসরয় আন্দামানের এক পাঠান বিপ্লবী শের আলীর দ্বারা নিহত হন? একমাত্র বিপ্লবী, একমাত্র ভাইসরয় যিনি তার কার্যকালে তাকে হত্যা করা হয়, তিনি হচ্ছেন লর্ড মেয়ো। একে হত্যা করেছিল শের আলী, কোথায়? আন্দামানে। তাহলে সঠিক উত্তর হচ্ছে লর্ড মেয়ো। এই লর্ড মেয়ো সম্পর্কে আমরা এটা জেনে নিই। তার সময়কাল হচ্ছে কত? 1869 থেকে 1872। লর্ড মেয়ো কি করেছিল? স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিল। এই লর্ড মেয়ো 1772 সালে ইনাকে হত্যা করা হয়। হত্যা করেছিল শের আলী। শের আলী একে হত্যা করেছিল। স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা, নেক্সট কোশ্চেন, স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন কোন ভাইসরয়? ভালো প্রশ্ন এটা। লর্ড ক্যানিং, লর্ড মেয়ো, লর্ড রিপন, লর্ড ডাফরিন। দেখো, স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা চালু করেছিলেন লর্ড রিপন। লর্ড রিপন স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা চালু করেছিলেন। কত সালে? 1882 সালে লর্ড রিপন এই স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা চালু করেছিলেন। লর্ড রিপন সম্পর্কে দেখে নাও, ইনি যে ভাইসরয় ছিলেন তার সময়কাল ছিল 1880 থেকে 84। তিনি দেশীয় ভাষায় সংবাদপত্র আইন বাতিল করেছিলেন, যেটা এর আগে লর্ড লিটন চালু করেছিল। আচ্ছা, তিনি স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা চালু করেছিলেন 1882। শিক্ষা সংক্রান্ত একটা হান্টার কমিশন, আমরা জানি 1919 সালে চৌরি চৌরা ঘটনার তদন্তের প্রেক্ষিতে একটা হান্টার কমিশন গঠন হয়েছিল। এটা হচ্ছে একটা হান্টার কমিশন শিক্ষা সম্পর্কিত। আর বিতর্কমূলক ইলবার্ট বিল পাস করা হয়। ইলবার্ট বিল খুব গুরুত্বপূর্ণ। ইলবার্ট বিল বিতর্ক 1883 সালে। কি হচ্ছে ইলবার্ট বিলে? বলা হয় ভারতীয় জাজরা ইউরোপিয়ান অর্থাৎ ব্রিটিশদেরকে বিচার করতে পারবে। আর এইটা যেটা ব্রিটিশরা মেনে নিতে পারছিল না, তাই এই ইলবার্ট বিল নিয়ে প্রচুর বিতর্ক হয়। আর তিনি প্রথমবার বিজ্ঞানসম্মত ভাবে জনগণনা করেন। প্রথম জনগণনা কিন্তু লর্ড মেয়ের সময় হয়েছিল। এবার দেখো, আমরা উল্লেখযোগ্য ভাইসরয় এবং কয়েকটা ফ্যাক্টস দেখে নেব। দেখো, যেমন ক্যানিং এর সময় হয়েছিল কি? ক্যানিং এর সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল। ক্যানিং এর সময়, লর্ড ক্যানিং এর সময় কি হয়েছিল? সিপাহী বিদ্রোহ 1857 সালে। আচ্ছা, লর্ড ডাফরিনের সময় কি হয়েছিল? লর্ড ডাফরিনের সময় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে মুম্বাইতে গোকুলদাস তেজপাল কলেজে। আর প্রতিষ্ঠা করেছিল অ্যালান অক্টাভিয়ান হিউম। অবশ্যই মাথায় রাখবে, লর্ড কার্জনের সময় কি হয়েছিল? বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। বঙ্গভঙ্গ, দেখো এখানে বেঙ্গল আর এখানে ইস্টার্ন বেঙ্গল আর এবং আসামকে আলাদা করা হচ্ছে। এই বঙ্গভঙ্গ হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসির একটা ওদের মানে ষড়যন্ত্র ছিল। ওরা বাংলাকে ভেঙে শাসন করতে চেয়েছিল। ওকে, আচ্ছা, আর তারপরে বিষয় দেখো, লর্ড হার্ডিঞ্জের সময়, এটা সালটা হবে 1911। এটা সাল হবে 1911 সালে। 1911 সালে এই বঙ্গভঙ্গ কার্যকর হয়। 1911 সালে এই বঙ্গভঙ্গ কার্যকর হয়। এখানে সালটা ভুল আছে, যাই হোক 1911 সালে বঙ্গভঙ্গ কার্যকর হয়। অ্যাকচুয়ালি এখানে হবে বঙ্গভঙ্গ কার্যকর না, সরি ফর দ্য মিস্টেক। এখানে হচ্ছে লর্ড হার্ডিঞ্জের সময়, লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জের সময় এই বঙ্গভঙ্গ বাতিল ঘোষণা করা হয়। কি হচ্ছে? বাতিল ঘোষণা করা হয়। লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জের সময় 1911 সালে লর্ড হার্ডিঞ্জের সময় বঙ্গভঙ্গ বাতিল ঘোষণা করা হয়। এটা টাইপিং মিস্টেক ছিল। লর্ড আরউইনের সময় প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। লর্ড আরউইনের সময় হচ্ছে প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে 1930 সালে। এই প্রথম গোল টেবিল বৈঠকে লর্ড আরউইনের সময়
কালে অনুষ্ঠিত হয় প্রথম গোল টেবিল বৈঠক। আর লর্ড ওয়েলিংটনের সঙ্গে দেখবো দুটো পরবর্তী যে দুটো গোল টেবিল বৈঠক, দ্বিতীয় এবং তৃতীয় গোল টেবিল বৈঠক, দুটোই লর্ড ওয়েলিংটনের সময় অনুষ্ঠিত হয়। আমরা জানি শুধুমাত্র দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কি করা হয়, দ্বিতীয় গোল টেবিল বৈঠকে গান্ধীজি অর্থাৎ জাতীয় কংগ্রেসের বিহাফে অংশগ্রহণ করে, একবারই জাতীয় কংগ্রেস অংশগ্রহণ করে, সেটা হচ্ছে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে। ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম কি? ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম রিক্টার স্কেল। ভূমিকম্পের তীব্রতা মাপছে কিসের দ্বারা? রিক্টার স্কেল দ্বারা। এই দেখো রিক্টার স্কেলের গ্রাফ। কুষাণ রাজ কনিষ্কের রাজধানী কোথায় ছিল? কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর, বা যেটা হচ্ছে পেশোয়ার। বর্তমানে পেশোয়ার হচ্ছে কোথায়? পেশোয়ার হচ্ছে পাকিস্তানে। দেখো কনিষ্ক সম্পর্কে আমরা জেনে নিই। কনিষ্ক ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা। কনিষ্কের রাজত্বকাল হচ্ছে 78 খ্রিস্টাব্দ থেকে 1001। দ্বিতীয় অশোক নামে তিনি পরিচিত। তিনি কনিষ্কের রাজধানী ছিল হচ্ছে পুরুষপুর বা পেশোয়ার। কনিষ্কের সময় আমরা জানি চতুর্থ বৌদ্ধ ধর্ম সম্মেলন হয়েছিল, আর তার জন্য ঐতিহাসিক স্মিথ কনিষ্ককে কি বলছেন? কি দ্বিতীয় অশোক বলেছেন। চতুর্থ বৌদ্ধ ধর্ম সম্মেলন হয়েছিল, তিনি শকাব্দ প্রচলন করেছিলেন। নেক্সট প্রশ্ন 33, ঘটনা এবং সাল সম্পর্কে তথ্যটা ভুল। এলাহাবাদ চুক্তি, আমরা জানি বক্সার যুদ্ধের পর এলাহাবাদ চুক্তি হয়, সঠিক। বাংলা দ্বৈত শাসন মানে শুরু হচ্ছে লর্ড ক্লাইভের দ্বারা 1765, এটাও সঠিক। রায়গড়ে শিবাজির রাজ্যাভিষেক, এটা ভুল আছে, এটা 74 হবে। এটা কবে? 74 হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিওয়ানি লাভ, এটাও ঠিক আছে। বাংলা বিহার ওড়িশার যে রাজস্ব আদায়ের অধিকার, সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করছে বক্সার যুদ্ধের পর 1765 সালে। তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর, তাই না? প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স লাগবে, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যেটাই হতে হবে, ন্যূনতম বয়স লাগবে 25 বছর। প্রধানমন্ত্রী সম্পর্কে আমরা একটু জেনে নেব। এই রাষ্ট্রপতি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে, যে ভোট হচ্ছে লোকসভার, যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে সেই দলের নেতাকে এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করবে। আর ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে সংবিধান অনুযায়ী তাকে ভারতীয় নাগরিক হতে হবে, ন্যূনতম বয়স হতে হবে 25। পার্লামেন্টের যে কোনো কক্ষের সদস্য হতে হবে। তবে পার্লামেন্টে কোনো কক্ষ অর্থাৎ লোকসভা রাজ্যসভার সদস্য না হয়েও তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন, নিযুক্ত হতে পারবেন, কিন্তু 6 মাসের মধ্যে লোকসভা বা রাজ্যসভা কোনো একটা আসন থেকে নির্বাচিত হয়ে আসতে হবে। ভারতের প্রথম আইসিএস অফিসার কে নিযুক্ত হন? সত্যেন্দ্রনাথ ঠাকুর, এসপি সিনহা, দাদাভাই নওরোজি, নেতাজি সুভাষচন্দ্র। দেখো প্রথম আইসিএস অফিসার ইম্পেরিয়াল সিভিল সার্ভিসে জয়েন করেছিলেন হচ্ছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর ভারতে মানে প্রথম ভারতীয় হিসাবে আইসিএস অফিসার নিযুক্ত হয়েছেন। এসপি সিনহাকে আমি একটু ডিটেলসে দিয়ে দিয়েছি। এসপি সিনহা কে ছিল? এসপি সিনহা লর্ড সিনহা নামে পরিচিত ছিল। ইনার স্পেশালিটি কি? ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলে প্রথম ভারতীয় সদস্য হচ্ছে কে? এসপি সিনহা। আর ইনি হচ্ছেন তৎকালীন যে বাংলা প্রেসিডেন্সির প্রথম ভারতীয় অ্যাডভোকেট জেনারেল। ওকে। আর সত্যেন্দ্রনাথ ঠাকুর আমি বললাম তিনি হচ্ছেন প্রথম ভারতীয় যিনি সিভিল সার্ভিস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, ইম্পেরিয়াল সিভিল সার্ভিসে যুক্ত হয়েছিলেন 1863 সালে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। প্রত্যেকদিন 7টার সময় এই ভিডিওটি অবশ্যই আসবে। জিকে অফ দ্য ডে, ডেফিনেটলি তোমরা উপকৃত হচ্ছ। আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো। ধন্যবাদ।